আজকে আমরা পড়ব স্পেস টাইম এবং টুইন প্যারাডক্স। স্পেস মানে হচ্ছে স্থান আর টাইম হচ্ছে সময় বা কাল। কিন্তু ফিজিক্সের ভাষায় এই স্পেস টাইম বা স্থান কাল ব্যাপারটা কি? স্থানের সাথে আমরা এতদিন ধরে পরিচিত হয়েছি 3D স্থান। যে কোনো ঘরের কোণার দিকে যদি আমি দেখি তাহলে মেঝে বরাবর, দুপাশের দুটো মেঝে বরাবর আর ছাদের দিকে, তাহলে এই দুটো প্লাস একটা মানে তিনটে রেখা উঠে গেছে। এগুলোকে যদি আমরা XYZ এইভাবে ভাবি তাহলে সহজেই আমরা স্থানকে ভিজুয়ালাইজ করতে পারি বা চোখের সামনে দেখতে পারি। XYZ মানে আমাদের স্থান হচ্ছে ত্রিমাত্রিক, তার সঙ্গে আর একটা মাত্রা যোগ হয়, সেটা হচ্ছে সময়। সময়টাকে আমরা দেখতে পাবো না, কিন্তু আমরা এইটুকু জানি যে সময় সব সময় পজিটিভ দিকে যায়, অর্থাৎ সময় সব সময় বেড়ে যায়, কখনোই কমে না। আমরা যদি স্থান আর সময়ের এই লেখচিত্রটা দেখি, মনে করি এই পার্টিকুলার পজিশনে, এই পার্টিকুলার স্থানে এর তো একটা স্থানাঙ্ক আছে, কিছু একটা ভ্যালু 5 মিটার বা 4 মিটার বা 10 মিটার, এরকম x= কিছু একটা আছে। যেহেতু এক্স অ্যাক্সিসের ওপরে সেহেতু y ভ্যালুটা 0, তাহলে x0 এরকম একটা নির্দিষ্ট স্থানাঙ্কের একটা বিন্দুতে আমি যদি দাঁড়িয়ে থাকি, আমি নড়াচড়া করলাম না, আমার নিজের রেসপেক্টে আমি স্থির, আমার পাশে একজন দাঁড়িয়ে আছে সেও দেখছে আমি স্থির। এবার পৃথিবীর বাইরে থেকে দেখলে দেখা যাবে যে আমরা দুজনেই মুভ করছি, সেটা আলাদা কথা, সেটার কথা বলছি না। কিন্তু এই পার্টিকুলার স্থানাঙ্কে যদি আমি দাঁড়িয়ে থাকি তখনও কিন্তু আমার সময় পরিবর্তিত হচ্ছে, সময় কিন্তু আমার ঘড়ির ক্লক কিন্তু সবসময় টিকটিক করেই যাচ্ছে। আবার সময়ের সাপেক্ষে নেগেটিভ দিকে বা ঋণাত্মক দিকে আসা সম্ভব নয়, মানে উই কান্ট ট্রাভেল ব্যাকওয়ার্ডস ইন টাইম। এই ডিরেকশানে যদি আমি আসি, এই দিক বরাবর যদি আসি, তাহলে এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি স্থানাঙ্কটা যেমন কমে যাচ্ছে, সময়টাও কিন্তু কমে যাচ্ছে, কারণ এখানে সময়ের ভ্যালু এটা, এখানে সময়ের ভ্যালু এটা। এইরকম মোশন কিন্তু কখনোই পসিবল না, উল্টোটা পসিবল সব সময়। স্থানকাল লেখচিত্রে আলোকের গতিবেগের একটা বিশেষ জায়গা আছে। আলোকের গতিবেগকে যদি আমরা দেখাতে চাই স্থানকাল লেখচিত্রের মাধ্যমে, এইটা মনে করি দূরত্ব, যেটাকে আমরা আলোক বর্ষ দিয়ে প্রকাশ করব, কারণ আলো তো আলোক বর্ষ, মানে আলোক কতটা দূরত্বে যায় সেটা আলোক বর্ষ এইভাবে মাপা হয়, স্পিডটা তো অত্যন্ত বেশি। এবার এখানে যদি আমি এক আলোক বর্ষ এরকম একটা দূরত্বকে ফিক্স করি, আর এই সময়টাকে যদি ঘড়ির সাপেক্ষে বা পৃথিবীর বছরের সাপেক্ষে 1 বছর ধরি, তাহলে এই যে স্কোয়ারটা হবে, তার এই দুটো কর্ণ যোগ করলে, কর্ণ এই বিন্দু দুটো যোগ করলে যে কর্ণটা পাবো, মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যেটা পাবো, এই যে সোজা স্ট্রেট লাইনটা, যেটা সরল রেখা, সেটা আলোর গতিবেগকে বোঝাবে। কারণ y=mx, এখানে c কোনো কাট নেই। এবার আমরা আরও দু একটা জিনিস দেখে নিই। এটা যদি লাইটের গতিবেগ হয়, এবার লাইটের গতিবেগ যেহেতু সবসময় স্থির থাকে, তাই এটা একটা স্ট্রেট লাইন হবে, কার্ভড হওয়া সম্ভব না, কারণ লাইটের গতিবেগ সবসময় স্থির, কোনো অ্যাক্সেলারেশন নেই। এটা হচ্ছে ম্যাক্সিমাম স্পিড লিমিট। এই রিজিয়ানটায় থাকা মানে, মানে লাইটের গতিবেগের এই নিচের দিকের রিজিয়ানটায় থাকা মানে খুব অল্প সময়ের ব্যবধানে এই বেগটা অত্যন্ত পরিমাণে বেড়ে যাচ্ছে, বা এই স্থানটা, স্থানাঙ্কটা, এই ডিস্টেন্সটা, দূরত্বটা অনেকটা পরিমাণে বেড়ে যাচ্ছে। এটা সম্ভব না। এই রিজিয়ানটা সিগনিফাই করে, এই রিজিয়ানটা বোঝায় যে এখানে কোনো বস্তুর গতিবেগ আলোর গতিবেগের থেকে সমান। এবার কোনো বস্তুর গতিবেগ আলোর গতিবেগের থেকে বেশি হতে পারে না, তাই কোনো বস্তু এই রিজিয়ানে ট্রাভেল করা সম্ভব নয়। কিন্তু এটা সম্ভব, কোনো বস্তুর গতিবেগ c থেকে কম হওয়া সম্ভব। এবার আসি যমজ ভাই বোনের ধাঁধায়। মনে করি পৃথিবীর ওপরে দুজন যমজ ভাই বা বোন বা ভাই বোন মিশিয়ে এরকম একজোড়া আছে। পৃথিবীর ওপর দিয়ে যাওয়ার সময় একটি মহাকাশযান, যার গতিবেগ আলোর গতিবেগে 3-5 গুণ, এই যমজ ভাই বা বোনটিকে নিয়ে চলে গেল, 5 বছর গেল,
আবার এখান থেকে ব্যাক করলো, ব্যাক করে আবার 5 বছর ধরে ফেরত চলে এসে পৃথিবীতে ওকে ফেরত দিয়ে গেল। এই 5 বছর প্লাস 5 বছরের যে হিসাবটা 10 বছর, সেটা পৃথিবীতে বসে করা হচ্ছে। এবার দেখি এই যে চলে গেছে সে এই 5 বছর আর 5 বছরে কতটা দূরত্ব গেছে। আমরা জানি যে আলো 1 বছরে 1 আলোকবর্ষ দূরত্ব অতিক্রম করে, তাহলে 5 বছরে আলো যাবে। আমরা জানি S=VT। এস মানে হচ্ছে দূরত্ব, ভি হচ্ছে স্পিড, স্পিডটা হচ্ছে 3/5। ভিটা যদি 1 হতো তাহলে 5 আলোকবর্ষ দূরে যেত, কিন্তু এক নয়, ভেলোসিটিটা 3/5 অংশ 1-এর পুরোপুরি, তাহলে 3 আলোকবর্ষ দূরে যাবে 5 বছরে আলো। অতএব এই পর্যবেক্ষক মহাকাশযানটিতে করে প্রথম 5 বছরে 3 আলোকবর্ষ দূরে গেছে। ন্যাচারালি 5 বছর টাইম যখন তার ফিরতেও লেগেছে, ফেরার সময়ও সে 3 আলোকবর্ষ দূরত্বে অতিক্রম করেছে। এবার আসি স্থানকাল লেখচিত্র, এদের দুজনের ক্ষেত্রে কীরকম হবে সেটা একটু দেখে নিই। যে পৃথিবীতে অলরেডি ছিল তার কাছে কিন্তু সে ইউনিফর্ম ভেলোসিটি বা কনস্ট্যান্ট একটা ধ্রুবক গতিবেগে ধাবমান, কারণ তার গতিবেগ মানে হচ্ছে পৃথিবীর গতিবেগ এবং সেটা কনস্ট্যান্ট। তাহলে তার হিসাব অনুযায়ী সরাসরিভাবে 10 বছর বেড়ে গেছে এবং সে তো অন্য কোথাও শিফট করেনি, কাজেই তার দূরত্বের কোনো পরিবর্তন হয়নি, তার ক্ষেত্রে শুধু সময়টা বর্ধিত হয়েছে। এবার এর ক্ষেত্রে যে মহাকাশযানের মধ্যে ছিল সে প্রথমে গেছে 3 আলোকবর্ষ দূরত্ব, আবার ফেরত এসছে 3 আলোকবর্ষ দূরত্ব, এবং এর ফলে তার সময় লেগেছে টোটাল 10 বছর। মনে করি মহাকাশযানে থাকা কোনো পর্যবেক্ষকের কাছে, মানে ওই সেম পর্যবেক্ষকের কাছে দুটো আয়না আছে। আমি যদি এখান থেকে, এই আয়না থেকে একটি ফোটন ওপর দিকে যায়, তাহলে ওপরের এই আয়না থেকে প্রতিফলিত হয়ে অবশ্যই সে নিচের দিকে চলে আসবে, এবং এদের দুজনের মাঝের দূরত্ব যদি ডি হয়, আলোর গতিবেগ যদি সি হয়, তাহলে আসতে সে টাইম নেবে, মানে আসতে না, সরি, একদিকে যেতে সে টাইম নেবে T=D/c। তাহলে মহাকাশযানের মধ্যে যে পর্যবেক্ষক থাকবে সে দেখবে আলোর গতি এরকম উল্লম্বভাবে ওপর দিকে, আবার উল্লম্বভাবে নিচের দিকে, এবং এক দিকে যেতে, নিচ থেকে ওপরে বা উপর থেকে নিচে যে কোনো একটা জায়গায় যেতে আলোর টাইম লেগেছে T=D/c। এই টাইমটা কিন্তু কে ক্যালকুলেট করছে? না, যে মহাকাশযানের ভেতরে বসে আছে সে। আলোর এই উল্লম্ব গতিটা পৃথিবী পৃষ্ঠে যে আছে সে কীরকম দেখবে? তার সাপেক্ষে কিন্তু মহাকাশযানটা ডান দিকে গতিশীল। তাহলে সে যখন দেখবে যে আলো নিচের মিররটা থেকে ওপরের মিররটার দিকে গেল, তখন কিন্তু লম্বালম্বিভাবে ওপর দিকে গেল না, যেমন এই মহাকাশযানের পর্যবেক্ষকের কাছে হয়েছিল। পৃথিবীর পর্যবেক্ষকের কাছে আলো তখন একটা কোণ করে ওপরের মিররটাকে ছুঁল, ঠিক তেমনিভাবে নিচে আসার সময় একটি কোণ করে নিচের মিররটিকে ছুঁল। তাহলে মহাকাশযানের ভেতরে আলোর যে গতিপথ সেটা উল্লম্ব, আর পৃথিবী পৃষ্ঠ থেকে যখন দেখা হচ্ছে তখন আলো এরকম স্ল্যান্টিং বা বেঁকে যাওয়া একটা তেরচা একটা স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে। এইটাকে যদি আমরা একটা ত্রিভুজ হিসাবে কল্পনা করে নিই, যেখানে পৃথিবী এবং মহাকাশযানের মধ্যে যে রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক গতিবেগ যদি ভি হয়, তাহলে পৃথিবীর পৃষ্ঠ সাপেক্ষে পৃথিবী পৃষ্ঠে যে ক্লকটা আছে, যে ঘড়িটা আছে, তাতে যদি আলোর এই উপরের গতির জন্য, মানে এই নিচের মিরর থেকে ওপরের মিরর যাত্রার সময় এই সময়টুকু T' এই হিসাবে ক্যালকুলেটেড হয় পৃথিবী পৃষ্ঠ থেকে, তাহলে T' টাইমে স্পেসশিপটা ভি গতিবেগ নিয়ে VT' দূরত্ব অতিক্রম করেছে, কারণ আমরা জানি S=VT।
দূরত্ব ইকুয়াল টু গতিবেগ ইন্টু সময়। এই দূরত্বটা যেটা পৃথিবী পৃষ্ঠ থেকে পর্যবেক্ষক দেখবে সেটাকে আমি ডি ড্যাশ বলছি। এটা যদি ডি হয় তাহলে এটাও ডি, তাহলে পাইথাগোরাস থিওরেম আমি অ্যাপ্লাই করছি। পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করলে হবে ডি প্রাইম স্কোয়ার ইকুয়াল টু ডি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার টি প্রাইম স্কোয়ার। আবার ডি প্রাইম ইকুয়াল টু সি টি প্রাইম, কারণ এই যে সরলরেখা বরাবর আলো অগ্রসর হচ্ছে, এই ডি প্রাইমটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠের পর্যবেক্ষকের সাপেক্ষে মেজার করা দূরত্ব। আলোর গতিবেগ যে কোনো ফ্রেমেই সি থাকে, পৃথিবী পৃষ্ঠের সময়ের পরিমাপ টি প্রাইম, তাহলে ডি প্রাইম ইকুয়াল টু সি টি প্রাইম। ঠিক একইভাবে ডি ইকুয়াল টু সিটি, সেটাই আমরা সাবস্টিটিউট করেছি বা প্রতিস্থাপন করেছি। করে সি স্কোয়ার টি স্কোয়ারটাকে কমন নিয়ে টি প্রাইম স্কোয়ারওয়ালা টার্মটাকে ডান দিকে এনে আমরা টি আর টি প্রাইমের মধ্যে একটা রিলেশনশিপ বা সম্পর্ক নির্ণয় করেছি। দেখলাম যে টি ইকুয়াল টু টি প্রাইম ইন্টু √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে একটু মনে করিয়ে দিই, এই যে ফ্যাক্টরটা যেটাকে আমি স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির বিশেষ আপেক্ষিকতাবাদের লেকচারেও বলেছিলাম যে এটা হচ্ছে লোরেঞ্জ রূপান্তর ফ্যাক্টর, লোরেঞ্জ ট্রান্সফরমেশন। কারণ টি আর টি ড্যাশের মধ্যে যে ব্রিজটা, যে সেতুটা রচনা করছে, মানে একটা ফ্রেম থেকে আর একটা ফ্রেমে যাওয়ার এই যে সেতু, সেটা রচনা করছে এই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই রিলেশনশিপটা থেকে খুব সহজেই বুঝতে পারছি যে টি প্রাইম, এই যে সময়ের অবকাশ টি প্রাইম, এটা অবশ্যই সময়ের অবকাশ টি এর থেকে বড়। এবার মনে করি স্পেসশিপ এবং আর্থের মাঝে আপেক্ষিক গতিবেগ, মহাকাশযান এবং পৃথিবী পৃষ্ঠের আপেক্ষিক গতিবেগ ভি ইকুয়াল টু 3/5c, মানে আলোর গতিবেগের 3/5 গুণ। তাহলে এই সম্পর্কটার মধ্যে ভি ইকুয়াল টু 3/5c পুট করলে হয় টি ইকুয়াল টু টি প্রাইম ইন্টু √1 মাইনাস 9/25। খুব ইজি ক্যালকুলেশন করলে দেখলাম যে 5t ইকুয়াল টু 4t ড্যাশ। এর মানে কি? এর মানে হচ্ছে পৃথিবী পৃষ্ঠে যখন 5 সেকেন্ড অতিবাহিত হবে, মহাকাশযানে তখন 4 সেকেন্ড অতিবাহিত হয়েছে। কারণ মহাকাশযানটা পৃথিবীর সাপেক্ষে মুভ করছে বা গতিশীল, এবং গতিশীল কোনো মহাকাশযানের মধ্যে যে ঘড়ি থাকবে সেটা সব সময় স্লো হয়ে যাবে। এবার আমরা দুটো ফ্রেমের মধ্যে, দুটো নির্দেশতন্ত্রের মধ্যে যে করসপন্ডেন্স, মানে একটাতে 2 বছর হলে আর একটাতে কত বছর বয়স হবে টুইনটার, সেটা নির্ণয় করব। মনে করি ওয়াই অক্ষ বরাবর আমি সময়কে অঙ্কন করেছি, এক্স অক্ষ বরাবর দূরত্বকে প্লট করেছি। এইটা 2 থেকে 10 আছে। 10 হচ্ছে কারণ প্রথমেই আমি যে এক্সাম্পলটা দিয়ে শুরু যে করেছিলাম সেটাতে যমজ যাকে নিয়ে চলে গিয়েছিল স্পেসশিপটা, সে 5 ইয়ার্স প্লাস 5 ইয়ার্স মানে 10 ইয়ার্স পরে আবার আর্থে ব্যাক করেছে। তাহলে পৃথিবীর সময় অনুযায়ী পৃথিবীতে যে বসেছিল যে যমজ, তার বয়স কিন্তু 10 বছর বেড়েছে, স্ট্রেট 10 বছর, 5 + 5। এবার দেখি এদের দুজনের মাঝের বয়সের হিসাবটা কীরকম। মনে করি এদের দুজনের কাছে দুটো ঘড়ি আছে। এর বয়স যখন 2 হবে, মানে পৃথিবী পৃষ্ঠে যে আছে তার বয়স যখন 2 হবে, সে সঙ্গে সঙ্গে একটা সিগন্যাল পাঠাবে। এ তখন বলবে ওর বয়স কত। একটা জিনিস এখানে একটু আমাদের খেয়াল রাখতে হবে, 2 বছর বয়স হলে যে সিগন্যালটা যাবে পৃথিবী পৃষ্ঠ থেকে মহাকাশযানের দিকে, সেটার কিন্তু মহাকাশযান অবধি পৌঁছাতে একটা পার্টিকুলার টাইম লাগবে। কারণ যদি লাইটের ভেলোসিটি নিয়েও সেই সিগন্যালটা মুভ করে, তাহলেও কিন্তু তার একটা স্পিড লিমিট আছে। এমন হবে না যে এই সিগন্যালটা ছাড়ার সঙ্গে সঙ্গে মহাকাশযানের ব্যক্তি সেটাকে রিসিভ করে নিল, কারণ তার মানে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে কোনো টাইমই লাগেনি। এটা সম্ভব নয়।
কারণ লাইটের গতিবেগের থেকে বেশি গতিবেগে যাওয়া সম্ভব নয়। তাই মনে করি ওদের মাঝখানে একটা রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যালের ব্যবস্থা করা আছে, রেডিও ফ্রিকোয়েন্সি ক্লকের ব্যবস্থা করা আছে। মনে করি পৃথিবী পৃষ্ঠে যে ব্যক্তি আছে তার বয়স এখন 2 বছর। সে একটা সিগন্যাল ছাড়লো। এবার লাইটের যে ডিরেকশন অফ মোশন বা গতির যে দিক সেটা সবসময় 45 ডিগ্রি। দূরত্ব আর সময় লেখচিত্রে এটা আমি আগেই দেখেছি। তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে যেখানে টাচ করলো তার করসপন্ডিং যে পৃথিবীর সময়টা সেটা হচ্ছে 1.25 ইয়ার্স। এটাকে গ্রাফিক্যালি প্লট করলে বোঝা যায় এই সময়ের হিসাবটা। আমি ওটা আগেই ক্যালকুলেশন করে রেখেছি। তাহলে পৃথিবী পৃষ্ঠে 1.25 ইয়ার্স মানে মহাকাশযানের মধ্যে সেটা 1 বছর হবে। মানে পৃথিবী পৃষ্ঠে যখন 1.25 ইয়ার্স অতিবাহিত হয়েছে, মহাকাশযানের মধ্যে তখন 1 বছর অতিবাহিত হয়েছে। অর্থাৎ মহাকাশযানে যে যমজ ভাইটি আছে তার বয়স 1 বছর বেড়েছে, 1.25 বছর নয়। 4/5 এই ফ্যাক্টরটা, এটা আমি ওই t = t প্রাইম ইন্টু √1 - v²/u² v = 3/5c বসিয়ে এক্ষুনি যেটা পেলাম সেই ফ্যাক্টরটা। এবার আসি অন্য কোনো একটা বয়স যদি আমি হিসাব করি একইভাবে ক্যালকুলেট করব। আমি মনে করি পৃথিবী পৃষ্ঠে যে আছে তার বয়স এখন 9 বছর। সে 9 বছর হওয়ার সঙ্গে সঙ্গে একটা সিগন্যাল ছাড়লো 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, যেটা মহাকাশযানে পৌঁছালো। যখন ওর কাছে সিগন্যালটা গেল তখন ও দেখলো এই গ্রাফ থেকে যে এই সময় পৃথিবীর বয়স পৃথিবীতে 7.5 বছর মানে 7.5 বছর অতিক্রান্ত হয়েছে। তাহলে সেখান থেকে এই 4/5 ফ্যাক্টরটা দিয়ে মাল্টিপ্লাই করে হিসাব করবে যে মহাকাশযানের ভেতরে তাহলে কত বছর অতিক্রান্ত হয়েছে। ও হিসাব করলো যে মহাকাশযানের ভেতরে 6 বছর অতিক্রান্ত হয়েছে। এইভাবে আমরা মহাকাশযানটির গতিবেগ u = 3/5c আর এই কনভার্সন ফ্যাক্টরটা t আর t প্রাইমের মধ্যে 4/5 ধরে নিয়ে বাকি বয়সগুলিও ক্যালকুলেট করতে পারি। মানে মহাকাশযানের ভেতরে যে টুইন আছে, যে যমজ ভাইটি আছে, তার বয়স কত হবে সেটা ক্যালকুলেট করে নিতে পারি। এখন এখানে দু একটা জিনিস আমার বলার আছে। সেটা হচ্ছে, মনে করি মহাকাশযানের গতিবেগ 3/5c না হয়ে 4/5c হলো, মানে আর একটু বেশি হলো। তাই যদি হয়, মানে মহাকাশযানটি যদি আর একটু বেশি গতি নিয়ে চলে, গতিবেগ নিয়ে চলে, তাহলে দেখা যাবে যে মহাকাশচারীর বয়স আরও কমে যাবে। এটা আমরা এই ফ্যাক্টরগুলো দিয়ে ক্যালকুলেট করে দেখতে পারি। তখন u = 4/5c পুট করব, t = অন্য আরেকটা ফ্যাক্টর আসবে t প্রাইম। ঠিক একইভাবে যেরকমভাবে আমি দেখালাম ওরকমভাবে বাকি বয়সগুলো ক্যালকুলেট করে নেওয়া যাবে। 2 নম্বর পয়েন্ট যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে, এখানে কিন্তু মহাকাশযানের একটা ত্বরণ রয়েছে। পৃথিবী পৃষ্ঠে যে বসে আছে তার গতিবেগ ধ্রুবক বা কনস্ট্যান্ট। 0 থেকে 10 বছর বয়স সে যখন অতিক্রম করছে তখন কিন্তু তার গতিবেগ বাড়ছে না। কিন্তু মহাকাশযানের ভেতরে যে টুইন রয়েছে সে এখান থেকে যখন যাত্রা শুরু করেছিল পৃথিবী পৃষ্ঠ থেকে, তখন ত্বরণ নিয়ে আস্তে আস্তে তার স্পিডটা বেড়েছিল, কারণ মহাকাশযানটি কিছুটা সময়ের জন্য এখানে স্থির ছিল। তারপরে আস্তে আস্তে তার গতিবেগ বেড়েছে। তার মানে সে ত্বরণ নিয়েছে, ত্বরণ নিয়ে এইভাবে আস্তে আস্তে চলতে চলতে এই জায়গাটায় এসছে। এই জায়গায় আসার পরে সে রিবাউন্ড করেছে, মানে এখানে আরেকবার সে চেঞ্জ করেছে তার অ্যাক্সেলারেশনটাকে, ত্বরণটাকে। আর এখানে যখন ফাইনালি পৃথিবী পৃষ্ঠে এসছে তখন তার মন্দন রয়েছে, কারণ তাকে আস্তে আস্তে স্লো হতে হবে। তাই এর যে রেফারেন্স ফ্রেমটা সেটা কিন্তু ত্বরণযুক্ত রেফারেন্স ফ্রেম। মানে ও কিন্তু স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি বা বিশেষ আপেক্ষিকতাবাদের তত্ত্বই অ্যাপ্লাই করতেই পারবে না। তার কারণ বিশেষ আপেক্ষিকতাবাদের তত্ত্ব বলে যে ভেলোসিটি বা স্পিড মানে গতিবেগ ধ্রুবক থাকতে হবে। তাহলে ওর ক্ষেত্রে জিটিআর বা জেনারেল থিওরি অফ রিলেটিভিটি বা সাধারণ আপেক্ষিকতাবাদের তত্ত্ব প্রযোজ্য। কক্স অ্যান্ড ফোরশর একটা বই আছে যেখানে এরকম ত্বরণযুক্ত কোন তন্ত্রের ক্ষেত্রে সময়ের হিসাবটা কীরকম হবে সেটা
নির্ণয় করা যায়। ক্যালকুলেশনটা আমি এখানে করিনি, কারণ ক্যালকুলেশনটা ওই বইতে করা আছে। মনে করি এটা হচ্ছে পৃথিবীর পর্যবেক্ষক, এইটা হচ্ছে মহাকাশচারী যার অ্যাক্সেলারেশন বা ত্বরণ রয়েছে জি। সেই জি ত্বরণ নিয়ে প্রথম 10 বছর ডান দিকে গেল, আবার এখানে এসে হঠাৎ করে সে তার ত্বরণটা কমিয়ে দিল, কারণ একটা জায়গায় এসে তাকে স্টপ করতে হবে, কারণ তাকে আবার রিবাউন্ড করে ব্যাক করতে হবে পৃথিবীতে। তাহলে প্রথমে সে 10 বছর গেল তার হিসাব অনুযায়ী, এর হিসাব অনুযায়ী। তারপরে আবার 10 বছর গেল মন্দন নিয়ে, সেই জন্য আমি এটাকে মাইনাস জি বলেছি। এখান থেকে আবার রিবাউন্ড করছে, এবার তাড়াতাড়ি যেহেতু ফেরত আসতে হবে, প্রথমে সে তার গতিটা বাড়িয়ে নেবেন, মানে প্রথম যাত্রাপথে 10 বছর তার ত্বরণ থাকবে জি। তারপর মিড পয়েন্টে এসে তার মন্দন হবে মাইনাস জি, আরও 10 বছর পরে সে পৃথিবী পৃষ্ঠে এসে অবতীর্ণ হবে। এটা এর হিসাব অনুযায়ী। তাহলে মহাকাশযানের মধ্যে যে পর্যবেক্ষক আছে তার ঘড়ি অনুযায়ী সে 40 বছর অতিক্রম করেছে। কিন্তু এই বছরটা পৃথিবীতে কতটা সময়, এটা বুঝতে গেলে সাধারণ আপেক্ষিকতাবাদের তত্ত্বটা দেখতে হবে, কারণ এর যে রেফারেন্স ফ্রেম সেটা কিন্তু এখন ত্বরণযুক্ত রেফারেন্স ফ্রেম। ওই বইটির মধ্যে এটা দেখানো আছে যে এটা যদি 40 বছর হয় তাহলে পৃথিবীর পৃষ্ঠে সেই সময় 59,000 বছর বা প্রায় 59,000 বছর অতিক্রান্ত হয়ে গেছে। মানে এর ত্বরণ থাকার দরুন এর ঘড়িটা এতটাই স্লো হয়ে গেছে যে এর 40 বছর মানে হচ্ছে তার মধ্যে পৃথিবীতে প্রায় 60,000 বছর হয়ে গেছে। এবার একটি ত্বরণযুক্ত নির্দেশতন্ত্র যার ত্বরণ হচ্ছে জি, সমতা নীতি অনুসারে, আইনস্টাইনের ইকুইভ্যালেন্স প্রিন্সিপাল বা সমতা নীতি অনুসারে, সেটা পৃথিবী পৃষ্ঠের ওপরে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে এবং যে জি ফোর্সটাকে এক্সপেরিয়েন্স করছে, এই দুটো নির্দেশতন্ত্র ইকুইভ্যালেন্ট বা সমতুল্য। তাহলে এখানে যদি ঘড়িটা স্লো হয়ে যায়, এই হারেই যদি স্লো হয়ে যায়, তাহলে এখানেও ঘড়িটা স্লোই হয়ে যাবে, কারণ আর্থের মধ্যে যে আছে সে আর্থের বা পৃথিবীর মহাকর্ষ বলটা বা অভিকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফিল্ড সেটাকে এক্সপেরিয়েন্স করছে। এবং এই মহাকর্ষ ক্ষেত্র বা গ্র্যাভিটেশনাল ফিল্ডের প্রভাব যত বেশি হবে, আইনস্টাইন বলেছিলেন, ঘড়ি তত বেশি স্লো হয়ে যাবে। এবং সত্যি এটা হয়। যদি আমরা একটা বড় উঁচু ফ্ল্যাট বাড়িতে কেউ থাকি, অনেকটা উঁচু, তাহলে গ্রাউন্ড ফ্লোরে যে আছে তার উপরে মহাকর্ষের প্রভাব বেশি হবে, কারণ সে পৃথিবী পৃষ্ঠের অনেকটা কাছে আছে। আর একদম টপ ফ্লোরে যে আছে তার কাছে পৃথিবী পৃষ্ঠের প্রভাব এর থেকে একটু কম, মানে এই একতলার বাসিন্দার থেকে আর একটুখানি কম, কারণ তার দূরত্বটা বেশি। যদিও এই দূরত্বটা কিন্তু খুব একটা সিগনিফিক্যান্ট কিছু নয় আমাদের ডেলি লাইফের জন্য। তাই একতলায় অভিকর্ষের ক্ষেত্রে প্রভাব বেশি হওয়ার দরুন একতলায় যে বাসিন্দা রয়েছে তার শারীরিক ঘড়িটাও স্লো হয়ে যাবে এবং তার বয়সটা কম হবে। মানে পুরো লাইফ ধরে তার বয়স হয়তো 10⁻⁻6 সেকেন্ড বা 1 মানে মাইক্রোসেকেন্ডস অর্ডারে এরকম কম হয়। আমাদের ডেলি লাইফের ক্ষেত্রে এটা খুব একটা সিগনিফিক্যান্ট নয়, খুব একটা বিশাল কিছু নয়, কিন্তু অ্যাটলিস্ট আমাদের এই ধারণাটা থাকা দরকার যে আমরা যখন কোনো বড় হাই রাইজের একতলায় থাকি তখন আমাদের ক্ষেত্রে ঘড়িটা একটু স্লো হয়ে যায়। কার থেকে? না, তার থেকে যে একদম টপ ফ্লোরের বাসিন্দা।